স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই ধাঁচের অঙ্ক কিন্তু নানান পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখা যায় এবং এটা 37 BCS প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক। তো মনে রাখবেন, টাকার ফিগার দুটো যদি সমান হয় তাহলে আমরা একটা শর্টকাট মেথড ব্যবহার করতে পারি। যেহেতু 100 টাকায় 10টা কিনেছে এবং 100 টাকায় 8টা বিক্রি করেছে, তাহলে নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে, বোঝাই যাচ্ছে। লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি। ক্রয় কত? ক্রয় হচ্ছে 10টি, তাহলে 10 দিলাম। বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 8টি, 8 দিলাম ভাগ বিক্রয়, তার মানে 8 গুণন 100 আমরা দিয়ে দিলাম। ওকে, শর্টকাট মেথড প্রয়োগ করছি। তাহলে নিচে 8, উপরে 10 থেকে 8 গেলে থাকে 2, গুণন হচ্ছে 100। তাহলে 4 2 8, 4 25 100, তার মানে আমাদের কত? 25% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তার মানে সি নাম্বার অপশনটাই আমাদের সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পারছেন, এভাবে আমাদের কিন্তু মুখে মুখে অঙ্কটা করে ফেলতে হবে। এবার দেখেন 222 নম্বর অঙ্কে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তো যেহেতু সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই 2 অঙ্ক বিশিষ্ট, তাই এটার কোনো প্রয়োজন নেই। একটি সংখ্যা, তাহলে এটা প্রত্যেকটাই সংখ্যা। অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আচ্ছা, স্থান বিনিময় মানে কি? মানে সংখ্যাটা যা আছে সেটা যদি আমরা উল্টে দেই, অর্থাৎ 57কে আমরা 75 লিখলাম, তাহলে এটার চেয়ে এটা কি 75 মানে 54 বৃদ্ধি পেল? না, বৃদ্ধি পেল না, তাই এটা হবে না। এবার আসেন, বলা হচ্ছে অঙ্ক দুটির যোগফল 12। আচ্ছা বলেন তো 7 5 12, 7 5 12, 9 3 12, 9 3 12। তো এটারও কিন্তু আমাদের অঙ্কে কোনো প্রয়োজন নেই, কেননা প্রত্যেকটাই 12। আমরা অপশন টেস্ট করছি। এবার আসেন 75কে যদি আমি উল্টে লিখি 57, এটা তো কমে যায়, এটা তো কখনোই হবে না। এবার আসেন 39, 39কে উল্টে লিখলে হয় 93। আচ্ছা দেখি তো দেখি এটা 54 বৃদ্ধি পাচ্ছে কিনা। 93 থেকে 39 বাদ দিচ্ছি। 9 4 13, 4 হাতে কত? 1, 3 আর 1 4, 4 আছে 9 মিলাতে 5, তাহলে 54 বৃদ্ধি পাচ্ছে। তাই অ্যাবসোলিউটলি রাইট হচ্ছে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। আর এটা দেখেন 93কে উল্টালে 39 হচ্ছে, কমে যাচ্ছে কিন্তু এখানে বলেছে 54 বৃদ্ধি পায়। এভাবে অপশন টেস্ট করলে এই অঙ্কটা সহজেই হয়ে যাবে। আর যদি আপনি ডিটেলসে করতে যান, যে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটা হচ্ছে 10y + x, এখানে কিন্তু মিনিমাম 3 থেকে 4 মিনিট সময় ব্যয় হবে। এত সময় কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আপনাকে দিবে না। তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা কি? একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত? তো যেহেতু সম্ভাবনা বলেছে, তাহলে আমরা সম্ভাবনার সূত্রটা জানি কি? সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা, তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা। এটা হলো সম্ভাবনার সূত্র। তো এখন যেহেতু বলেছে 6টি নীল বল, তাহলে নীল বল আছে কয়টা? 6টা। সাদা বল আছে কয়টা? সাদা বল আছে 8টা এবং 10টি কালো বল, তাহলে কালো বল আছে আমাদের 10টা। তাহলে মোট বল কতটা বলেন তো দেখি। আমি ওভাররাইটিং করছি, লেখার উপরেই লেখা, একটু বুঝে নেন। 10 আর 8 18, 18 আর 6 24, তাহলে মোট ঘটনা হচ্ছে 24টা। এবার বলেছে যে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে সাদা বাদে বল আছে কয়টা? নীল আছে 6টা, কালো আছে 10টা, তাহলে 10 আর 6 16, তাহলে সাদা হবে না এই 16টা। তাহলে কাটাকাটি করব, 8 2 16, 3 8 24, আমরা 8 দিয়ে কাটলাম, তার মানে উপরে 2, তার নিচে 3, তাহলে 3 এর 2 হচ্ছে সঠিক উত্তর। কোথায় রয়েছে 3 এর 2? এই যে দেখেন এ নাম্বার অপশনে রয়েছে, তাই এ নাম্বারটাই আমাদের সঠিক উত্তর। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। 224 নম্বর দেখেন, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? খুবই ইজি অঙ্ক এবং এটা কিন্তু প্রিলিমিনারি টেস্ট প্লাস রিটেন টেস্ট 2 টেস্টেই এসেছে, তো সহজ কিন্তু অঙ্কটা। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কেনা হয়েছে, তাহলে 3 কেজি মিষ্টির দাম কত? 350 গুণন 3, তাহলে 3 শূন্যের 0 হাতে নেই, 3 5 15 5 হাতে 1, 3 3 9 আর 1 10, তাহলে 1050 টাকার মিষ্টি কেনা হয়েছে। কত পার্সেন্ট হারে ভ্যাট? 4%, তাহলে 1050-এর 4% মানে উপরে 4, তার নিচে কত? 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 ক্রস করে দিলাম, 4 দ্বারা কাটবো, 2 2 4, তাহলে 5 2 10, 5 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 5 20 100, তার মানে 5 21 105, তাহলে 21 2 42, তাহলে 42 টাকা ভ্যাট দিতে হচ্ছে। কোথায় রয়েছে? বি নম্বর অপশনে রয়েছে, বি নম্বরটাই সঠিক উত্তর। এবার আসেন পরেরটাতে কি দেখেন? লসাগু গসাগু সম্পর্কিত অঙ্ক আমি দেখতে পাচ্ছি। তো অঙ্কটাতে বলা হচ্ছে দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তো নিয়ম কি বলে? নিয়ম বলে যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে আপনারা এই ধাঁচের অসংখ্য অঙ্ক করে ফেলতে পারবেন। বলা হচ্ছে একটি সংখ্যা 275, বসাই দিলাম, গুণন অপর সংখ্যা কত? তাহলে অপর সংখ্যাকে আমি এক্স ধরে নিলাম,
লসাগু কত? লসাগু হচ্ছে ৭৭০০। ধরে নিলাম ৭৭০০ লসাগুর জায়গায়। গসাগু কত? ১১। তাহলে দিয়ে দিলাম ১১। তাহলে বলেন তো সুতরাং এক্স এর ভ্যালু বের করবো। তাহলে এই ২৭৫ এদিকে চলে আসবে ৭৭০০ গুণন ১১ ভাগ ২৭৫। তাহলে আমরা যদি কাটাকাটি করি ১১ দ্বারা, তাহলে ১১ দুগুণ ২২, তাই না? ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ থাকে ৫, ৫৫, ৫ ১১ ৫৫। ২৫ দ্বারা কাটবো, ৩ ২৫-এ ৭৫ থাকবে কত? ৭৬, ৭৭, ২00। তাহলে ৮ 25-এ 200, তাহলে 38 হচ্ছে সঠিক উত্তর। কিন্তু আমরা এখানে যে একাধিক সংখ্যা একসাথে নিয়েছি ওই জন্য মাঝখানে একটা জিরো দিয়ে দিতে হবে। তার মানে 308 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বি নম্বর অপশনটা রাইট। এবং এই যে ভাগ প্রক্রিয়াটা, এই যে 25 দ্বারা আমরা 7700-কে ভাগ করছি, এখানে কিন্তু আপনাদের অনেকেরই প্রবলেম হতে পারে। 25 এবং 7700, এই মাঝখানে জিরোটা অনেকে আপনারা বোঝেন না। তাহলে দেখেন আমি করলাম কি, 3 25-এ 75 দিয়ে দিলাম, থাকলো কত? 2 থাকলো। তাহলে 2 থাকলো, যেহেতু শূন্য কেটে নামালাম। ভাগ যাচ্ছে বলেন তো? 25 দ্বারা 20-কে যাচ্ছে না। এই যে আর একটা শূন্য যখন আমি কেটে নামাবো তখন ওই শূন্যটা এখানে দিয়ে দিতে হবে। মাথায় রাখতে হবে যে আর একটা সংখ্যা যখন নামাবো, সেটা শূন্য হোক আর যাই হোক, অতিরিক্ত একটা ঘর নামালেই এখানে অতিরিক্ত শূন্য দিতে হবে। এবার আসেন 8 25-এ 200, তাহলে 0। তাহলে বুঝতে পারছেন ভাগ প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। তো এই জন্য এগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের একটু মাথায় রাখতে হবে। এবার দেখেন পরেরটাতে যাচ্ছি। তাহলে বি নম্বর অপশনটা তো রাইট, তাই না? তাহলে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রের গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে 100 জন শিক্ষার্থীর গড় নম্বর যদি 70 হয়, তাহলে 100 জন শিক্ষার্থীর সমষ্টি কত? তাহলে 100 গুণন 70, তার মানে 7000। এদের মধ্যে 60 জন ছাত্রী, তাহলে 60 জন যদি ছাত্রীর গড় নম্বর 75 হয়, আচ্ছা বলেন তো ছাত্র কতজন? তাহলে ছাত্র কিন্তু তাহলে 40 জন, যেহেতু মোট 100। তাহলে 60 জনের গড় নম্বর 75, তাহলে 60 আর 75 যদি আমরা গুণ করি, তাহলে 5 শূন্য 0, 5 6 30, এক ঘর ক্রস, 7 শূন্য 0, 6 7 42, তাহলে 0 0 3 2 5, তাহলে 4500। তাহলে মোট হচ্ছে 7000, আর হচ্ছে ছাত্রীদের গড় মোট সমষ্টি হচ্ছে নম্বরের 4500। তাহলে দিয়ে দিলাম 4500, 0 0 5, 4 × 5, তাহলে 2, তাহলে 2500 হচ্ছে ছাত্রদের নম্বরের সমষ্টি। তাহলে 40 জন ছাত্র। তাহলে কি বলেছে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে 2500 বা 2500-কে আমরা 40 দ্বারা ভাগ করব, 0 0 ক্রস, 4 6 24, থাকলো 1 10, 4 2 8, থাকলো কত? 2। তাহলে 2 এর পাশে শূন্য কল্পনা করলে 4 5 20, তার মানে 62.5। তাহলে এত হচ্ছে আমাদের গড়। কোথায় রয়েছে? এই যে দেখেন 62.5 ডি নম্বর অপশনে রয়েছে। তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। মানে ক্যালকুলেশন জাস্ট, অন্য কিছু না। ক্যালকুলেশন বুঝতে না পারলে তো প্রবলেম, তাই না? এবার দেখেন লগের অঙ্ক এসেছে একটা। তো লগের অঙ্কটাতে বলা হচ্ছে লগ বেস 3 1/9 ইকুয়াল টু হোয়াট? তাহলে লগের বেজ আছে 3, 1/9 ইকুয়াল টু হোয়াট যেহেতু বলেছে, তাহলে আমরা করব কি, আমরা এখানে ধরে নেব যে ধরি এই হোয়াটের জায়গায় এক্স কল্পনা করলাম। তাহলে কি করব? লগ তুলে দিব। লগ তুলে দিলে কি হয়? বা 3 3-এর জায়গায় থাকে, 1/9-এর জায়গায় এক্স চলে আসে, আর এক্সের জায়গায় 1/9টা চলে যায়। এবার দেখেন তো দেখি আমরা বা 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল এখানে কি করতে পারি? এখানে আমরা করতে পারি যে 1/9 আছে, তাহলে 9 মানে 3-এর স্কোয়ার, তাহলে বা 3-এর উপরে এক্স। এই ক্যালকুলেশনটা দেখেন আমরা এভাবে লিখবো ইনভার্স আকারে। এটা অনেকে নাও বুঝতে পারেন। তো ইনভার্সের ক্যালকুলেশন মনে রাখবেন যে 1/, নিচে যেটা থাকে সেটা ইনভার্স আকারে লিখতে হয়, অবশ্যই পাওয়ার আকারে থাকতে হবে। তাহলে 3 আর 3 ক্রস করে দিলাম, যেহেতু বেস বেস সমান, তাহলে x ইকুয়াল টু -2 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? সি নাম্বার অপশনে রয়েছে -2, তাই সি নাম্বারটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। এবার দেখেন পরেরটাতে যাচ্ছি আমরা। কি বলা হচ্ছে পরের প্রশ্নটাতে? বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমি এই অঙ্কটা আগে করে দিয়েছি, তাই আজকে আর করে দিচ্ছি না। আপনারা অবশ্যই এই অঙ্কটা করবেন। HW দিয়ে দিলাম, আমি কিন্তু আগে করে দিয়েছি। তো 228 নম্বর অঙ্কটা আপনারা করবেন, করার পরে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এটার উত্তর কেমন হচ্ছে। তো আমি একটু হিন্টস দিয়ে দিই। তো একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে আপনারা ধরবেন এক্স, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা। প্রত্যেকে তত পয়সার চেয়ে মানে কি? ওই এক্স পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি চাঁদা দিয়েছে। তার মানে প্রত্যেকের চাঁদার পরিমাণটা আমাদের আগে সুন্দর করে বের করে নিতে হবে। এবারে মোট চাঁদা 75 টাকা উঠলো। তার মানে যেহেতু এখানে পয়সা আছে 25 পয়সা, তাহলে 75-কে 100 দ্বারা গুণ করে হচ্ছে যত হবে সেটা ইকুয়েশন আকারে বিল্ড আপ করতে হবে। সেইভাবে অঙ্কটা আপনারা করবেন। আমার মনে হচ্ছে এই অঙ্কটা কিছুটা কঠিন হবে আপনাদের জন্য সলিউশন করা, কিন্তু তারপরে আপনারা নিজেরা চেষ্টা করবেন, দেখেন পারেন কিনা। আসলে যদি পারেন বুঝবেন যে ম্যাথে আপনার মোটামুটি একটা দখল রয়েছে। আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। 228 নম্বর অঙ্কটা আমরা করতে পারতেছি না, তাহলে আমি পরের লেকচারের শুরুতেই এই অঙ্কটা আপনাদেরকে করে দিব।
তো এবার আসেন আমি পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা কি বলা হচ্ছে, পরেরটাতে বলা হচ্ছে মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল। আসলে এই অঙ্কটা আমি রিটেন পরীক্ষার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ হিসেবে দিয়েছি, যেহেতু গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষার হচ্ছে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো রিটেন পরীক্ষার সলিউশনে কিন্তু এই অঙ্কটা রয়েছে। তো আমি রিটেনের সেই অংশটাতে একটু চলে যাচ্ছি। দেখেন রিটেন সাজেশনের হচ্ছে অংশ বিশেষ, এখানে গণিত যে অংশটা রয়েছে, গণিত অংশটা আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন এক্স্যাক্টলি এই যে অঙ্কটা রয়েছে আমাদের এখানে, এই অঙ্কটা কিন্তু আমি রিটেনে দিয়ে রেখেছি, কেননা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যদিও কিছুটা সময় লাগবে করতে, তারপরেও কিন্তু যদি হার্ড প্রশ্ন হয় তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে। দেখেন যেহেতু বলা হচ্ছে যে সে কতগুলো কলম কিনেছিল, আমরা ধরলাম যে ছাত্রটি কলম কিনেছিল এক্সটি, তাহলে একটি কলমের দাম কত, 240কে এক্স দ্বারা ভাগ করলে, তাহলে যেহেতু বলেছে একটি কলম বেশি পেত তাহলে x+1, তখন একটি কলমের দাম কত হতো, একটু কম হতো, অর্থাৎ 240কে এই x+1 দ্বারা ভাগ। এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করবো, তাহলে আমরা বলতে পারি যে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে 1 টাকা হয়। তাহলে দেখেন 240 ভাগ x মাইনাস 240 ভাগ x+1 = 1। তাহলে এটা ক্যালকুলেশন করে ফাইনালি যখন আমরা x এর মান বের করব সেটাই হবে আমাদের সঠিক উত্তর। দেখেন সঠিক উত্তর কত, 15 বা 15। তো আমরা এবারে হচ্ছে আমাদের ওই এমসিকিউ পার্টে আবার চলে যাচ্ছি। তাহলে দেখেন তো দেখি আমাদের এই অঙ্কটার উত্তর কত, উত্তর হচ্ছে 15টি। নিঃসন্দেহে অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে উভয় পার্টের জন্য, রিটেন এবং এমসিকিউ দুই পার্টের জন্যই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং দেখেন এটা 34 BCS এর একটা অঙ্ক কিন্তু। তাহলে কি বলা হচ্ছে 230 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়, ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে কত ফুট। তাহলে কি বলা হচ্ছে কন্ডিশনটা, যে যেন ছোট অংশটা বড় অংশের 2/3 হয়। আচ্ছা তাহলে আমরা ধরে নেব যে বড় অংশটা, আমরা লিখব যে ধরি বড় অংশটা হচ্ছে আমাদের x। তাহলে বলেন তো ছোট অংশটা কি হবে, ছোট অংশ হবে যে ছোট অংশ বড় অংশের 2/3, তার মানে x এর 3/2 হবে ছোটটা, তার মানে x দ্বারা গুণ করব, তাহলে 2x/3, যেহেতু এর মানে গুণের মতো কাজ করে। তাহলে এটা হলো ছোট অংশ, এটা হলো বড় অংশ। তাহলে এবার প্রশ্ন মতে বলেন তো দুটো অংশ যদি আমি যোগ করি, বড় অংশটা যোগ ছোট অংশটা যোগ করলে আমরা কত পাবো, 20 ফুট লম্বা বাঁশ, তাহলে 20। আমাদের মাথায় রাখতে হবে ছোট অংশের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে, তার মানে আমরা এইটার ভ্যালু বের করতে চাই। দেখেন এবারে তাহলে আমরা কিভাবে সলিউশনটা করব, সেটা হলো বা এখানে লসাগু কত, লসাগু হচ্ছে 3, তাহলে 3x + 2x = হচ্ছে 20, এর নিচে 1 আছে, তাহলে 3 আর 2 5x = 3 আর 20 3 20 60। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 12। তাহলে x এর ভ্যালু যদি 12 হয় তাহলে এটার মান বের করতে চাই, তাহলে 2 × 12/3, তাহলে 3 4 12, 4 2 8। এই হচ্ছে আমাদের ছোট অংশের দৈর্ঘ্য কত, 8 ফুট। তাহলে কোথায় রয়েছে, যে দেখেন সি নাম্বার অপশনে রয়েছে 8 ফুট। নিঃসন্দেহে বুঝতে পারছেন। এবার আসেন আমরা 231 নম্বর অঙ্কে চলে যাব। তো মোটামুটি 10টা করে আমি করে দিচ্ছি, 10টা হয়ে গিয়েছে, যেহেতু আমি পরের লেকচারটা এই অঙ্কটা থেকেই শুরু করব। তো আমার মনে হয় যে এই অঙ্কটা আপনারা করতে পারবেন। তো তারপরে আমি একটু করে দিচ্ছি। দেখেন এই অঙ্কটা আমি করে দিই, সহজ অঙ্ক যেহেতু। 1 1 2 3 5 8 13 21, দশম পদটি কত। তাহলে 1 আর 1 2, দেখেন 2 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 13 34, 34 আর 21 কত হবে, 55। তাহলে দেখেন তো 10 নম্বর পদটা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 55 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন বি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের সঠিক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের আসলেই কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।